Good morning everyone, welcome back to the channel, welcome back to the vlog. আজকে হচ্ছে 8th of July। তো 8th of July আজকে বুধবার। ওয়েদার প্রচণ্ড খারাপ কলকাতাতে। প্রত্যেকটা জায়গায় প্রচণ্ড বৃষ্টি পড়ছে, মেঘলা ওয়েদার, প্যাচপ্যাচে ওয়েদার। রাস্তায় এত জল জমে গেছে যে কেউ বেরোতেও পারছে না। আর আমি জানলাও খুলতে পারছি না, তার কারণ পাশের বাড়িতে যেহেতু সিমেন্ট বালির কাজ হচ্ছে, তো আমি চাই না যে ওটা ময়লা হোক, তো ওই জন্য আমি বন্ধই রেখেছি। একবারে পরে খুলবো। কাজের দিদি কদিনের জন্য ছুটি নিয়েছে, তো কাকিমা ফিরে এলে তারপরে একবারে ওটা খুলে পরিষ্কার করাবো। আর আমি স্নান করে ফেলেছি, কারণ কদিন ধরে খুব লেটে ওঠা হচ্ছে। তার কারণ হচ্ছে যেহেতু আমরা শুচ্ছি অনেকটা রাতে, কখনো 3:30, কখনো 4টে। এই করতে গিয়ে মানে সারাদিন কাজ করার পর তারপর যখন টিভি খুলছি দেরি হচ্ছে, ওই দেরি করতে গিয়ে সব কিছুই দেরি হয়ে যাচ্ছে। তো যাই হোক, শুরু করি ব্লগটা। এখন আপাতত একটু ইচ্ছা আছে গ্রিন টি খাওয়ার, আর তার পরবর্তী সময় টুকটাক কিছু কাজ আছে, তো সেই কাজগুলো করব, তারপর তোমাদের সাথে গল্পও করব। বিয়ের পর প্রথম প্রথম জীবনের প্রত্যেকটা ধাপই খুব বোধহয় প্রত্যেকটা মেয়ের জন্য কঠিন মনে হয়। আগে যখন আমি ঘর গোছাতাম, তখন ঘর গোছানোর পর খুব ভালো লাগলো, কেন সঙ্গে সঙ্গে ঘরটা নোংরা হয়ে যাচ্ছে সেটা ভাবলে আমার খুব মাথা গরম হতো। আর শুধু মাথা গরম হতো না, সেটার জন্য সৌরদীপ্তর সাথেও আমার খুব কিচকিচ পিচপিচ হতো। বাট পরবর্তী সময়ে ধীরে ধীরে সময়ের সাথে সাথে বুঝলাম যে আসলে এটাই ধৈর্য, যে কোনো জিনিসই সমান তালে একভাবে একই রকমভাবে থাকবে না, সেটা পাল্টাবে। পরিষ্কার থাকলে ময়লা হবে, ময়লা হলে পরিষ্কার হবে, কিন্তু সেটাকে নিজেকেই করতে হবে আর তার জন্য পেশেন্স রাখতে হবে। এভাবেই বোধহয় ধৈর্যের পরীক্ষাগুলো আমরা একটার পর একটা অতিক্রম করি, আর জীবনের একটা করে কি বলবো সিঁড়ি আমরা বোধহয় উতরাই। তো প্রথম প্রথম প্রচণ্ড ম্যানেজমেন্টের প্রবলেম হতো, এখন আর হয় না। আর যখন একটু এদিক ওদিক হয়ও, তখন বুঝে যাই যে হ্যাঁ ঠিক আছে, এটা এরকমই, এটাকে আমাকে অ্যাকসেপ্ট করতে হবে। এরপরে যখন আমি করতে পারবো পরিষ্কার, যখন আমার শরীর দেবে, তখনই আমি করব। কোনো কিছুর জন্যই আমি রাশ করি না, তাড়াহুড়ো করি না। তো তার থেকেই বোঝা যায় যে তার মানে ধৈর্যটা কিছুটা হলেও বেড়েছে আগের তুলনায়। তোমরা যারা নতুন নতুন সংসার গোছাচ্ছ, তোমাদের ক্ষেত্রেও হয়তো এরকম হবে যে একা হাতে সংসার গোছাতে গিয়ে অনেক কিছুর এদিক ওদিক হচ্ছে। তখন কিন্তু প্যানিক করো না। আমি খুব অস্থির হয়ে উঠতাম, ওই অস্থিরতাটাই অ্যাকচুয়ালি গণ্ডগোলের কারণ। যত ধৈর্য রাখতে পারবে ততই আসলে সফল হতে পারবো আমরা। আর ঘর গোছানোটা আমার মনে হয় দিনের শেষে প্রত্যেকটা মেয়েরই একটা শখ বা শৌখিনতা হয়ে যায় বিয়ের পরে। কারণ বিয়ের আগে বাসি বিছানা তুলতাম না বলে মায়ের কাছে প্রচণ্ড বকা খেতাম, আর এখন বাসি বিছানা না তুললে বর যদি ঘর এলোমেলো করে তাকে বকা দিই। তো ব্যাপারটা সুইচ হয়ে গেছে। আর এখন এমন ওসিডি হয়েছে যে পাপোশ বেঁকে থাকলেও আমি সেটাকে ঠিক করে দিলে পারলে বেঁচে যাই। এই এত ঘর গোছানো এত কিছুর পরেও এখনও যখন মায়ের কাছে ফেরত যাই, তখন কিন্তু ঠিক সেইভাবেই বিছানাটা অগোছালো রাখি, ঘুম থেকে ওঠার পর যেরকম ছোটোবেলায় রাখতাম। তো এটাই বোধহয় স্বস্তির জায়গা। তো মা বাবারা বোধহয় প্রত্যেক সন্তানের কাছেই স্বস্তির জায়গা হয়। তো এই কারণের জন্যই যতদিনই বাইরে থাকি, শ্বশুরবাড়িতে থাকি বা নিজের মতো নিজের সংসার গোছাই না কেন, মায়ের কাছে গেলে বোধহয় সেই আবদারগুলো যে কোনো মেয়েরই আস্তে আস্তে একটুখানি বেশি বেড়ে যায়। ওই জন্য মা আমাকে আবার এটার জন্য কথাও শোনায় যে নিজের বাড়িতে এত গুছিয়ে রাখি, সেখানে এসে কেন এরম করিস। আসলে করি কিছুই না, ওটা অটোমেটিক হয়ে যায়। তখন একটুখানি আবদার পেতে ইচ্ছা করে, কারণ বিয়ের পর যখন নতুন সংসার হয় তখন সবার আবদার মেটাতে গিয়ে নিজের আবদারটা তো আর মেটে না। তো সেগুলো যখন মায়ের বাড়িতে যাওয়া হয় তখন মনে হয় সেগুলো একটু পূরণ করি। তবে আমি বড়ই ভাগ্যবান বা ভাগ্যবতী বলতে পারো, কারণ এই দিক থেকে অনেক বেশি চেঞ্জেস হয়েছে, অনেক বেশি আমরা দুজনেই ইভলভ হয়েছি। আর এটা কিছুটা লকডাউনেরও বলবো গিফট পাওয়া, যে ঘরের ছেলেরা মেয়েরা একসাথে কাজ করছে। তো সৌরদীপ্তও এখন হাতে হাতে অনেক কাজই করে দেয়। আর আমার অপারেশনের পর থেকে আমি হালকা একটু দুর্বল হয়েও পড়েছিলাম বটে, আমি কোনো কাজই চট করে একবারে করতে পারি না।
সেটা আস্তে আস্তে ঠিক হচ্ছে, বা ঠিক হলেও সেটা সময় লাগবে, সময় সাপেক্ষ। আর যেই কারণেই আমার মনে হয়, আর শুধু সেই কারণের জন্য না, আমার এটা সর্বদা মনে হয় যে বাড়িতে ছেলে থাকুক মেয়ে থাকুক উভয় নির্বিশেষে সবাইকেই সব কাজটা 100% না পারলেও অন্তত 60-40 রেশিওতে কিছু না কিছু জানা উচিত। কারণ কোনো দিন যদি প্রয়োজনীয়তা হয় তাহলে সে নিজে আর স্বাবলম্বী হয়ে একটা গোটা 24টা ঘন্টার দিন কাটাতে পারবে না। তো ওই জন্য রান্না হোক বা ঘর গোছানো, সেটা যত মিলেমিশে করা যায় তত আমার মনে হয় বেটার। মানে বাইরের কাজের ক্ষেত্রেও তাই, ঘরের কাজের ক্ষেত্রেও তাই। আমার যখন বিয়ে হয়েছিল তখন এই বেডরুমটাই একদম অন্যরকম দেখতে ছিল। ছিল শুধু একটা পুরনো খাট আর একটা কম্পিউটার টেবিল। পরবর্তী সময় আস্তে আস্তে কত কিছু পাল্টায় তাই ভাবি। এই ঘরটি আমার বিয়ের আগে আগে একবার রং হয়েছিল, বাট সেটা পছন্দ হয়নি বলে পরে লাস্ট 2.5 বছর আগে আবার ঘরটা চেঞ্জ করানো হয়। খুব হাইফাই নয়, খুব ছিমছাম, কিন্তু এই ছিমছামের মধ্যেও কোথাও একটা আমার মনে হয় শান্তি খুঁজে পাই আমি। দৈনন্দিন দিনে এদিক ওদিক পরিস্থিতি টালমাটাল আসে যায়, সেটা শুধু আমার ক্ষেত্রে নয় কিন্তু সবার ক্ষেত্রে। অন্যেরটা দেখতে ভালো লাগলেও তারও জীবনে নিশ্চয়ই কিছু না কিছু টালমাটাল রয়েছে, যেটা সে হয়তো প্রকাশ করছে না। আর যে মানুষ প্রকাশ না করে দাঁতে দাঁত চিপে নিজের জীবনটাকে ধৈর্য ধরে এগিয়ে নিয়ে চলে, আমার মনে হয় সেটাই প্রকৃতপক্ষে কোথাও জিতে যাওয়া। আমরা বোধহয় ওইভাবেই জিতে যাই জীবনে, এক এক ধাপ করে। ঘর গোছানো কমপ্লিট, আর ঘর দেখবে পরিষ্কার করলে মন কিন্তু খুব ভালো থাকে। তো দেখাই তোমাদেরকে ঘরটাকে এখন পরিষ্কার করে কীভাবে রাখলাম। আরও অনেক কিছু করার ছিল, বাট সেগুলো একদিনে আমি করিনি, কারণ বেকার হ্যাপাজার্ট করে লাভ নেই। ওই জন্য আমি টাইম নিয়ে আস্তে আস্তে পুজোর আগে আরও যা যা ডিপ ক্লিনিং করার সেগুলো করে দেবো। এবার তোমাদেরকে একটু দেখাই। এই দেখো, এই এরিয়াটা, এই জায়গাটা পুরো ক্লিন করে দিয়েছি। আর এইটা একটা বেসিক্যালি রুম ফ্রেশনার। তো এইটাকে এরকমভাবেই সাজিয়ে রাখলাম মাঝখানটাতে। এটা এরকম লাগছে দেখতে, সুন্দর করে গুছিয়ে দিয়েছি। আর এই জায়গাটাতে আমি কয়েকটা জিনিস শিফট করেছি। এখানে পেন্টিংটা ছিলই, আর এখানে আমি আমার বই যে কটা এই বাড়িতে আছে সেগুলো এখানে শিফট করে দিয়েছি। টুকটাক চার্জারের জায়গাপত্র শিফট করে দিয়েছি। এইদিকে বেডটাকে চেঞ্জ করেছি। পিঙ্গুটা প্রচণ্ড পুরনো হয়ে গেছে, বাট তাও আমি ওটাকে ফেলতে পারি না। তার কারণ হচ্ছে আমি ওটা ছাড়া ঘুমাতে পারি না। আমার মনে হয় যে ওটা না থাকলে আমার ঘুম হবে না। আমি একটা নতুন কিনেছি সফট টয়, যেটা অ্যাভোকাডো দেখতে, বাট আমার তাও জানি না কেন এটার প্রতি একটা অদ্ভুত আসক্তি আছে। আর এইদিকে এই জায়গাটাকে পুরো ক্লিন করে দিয়েছি। তো এটাই ছিল ক্লিনিং। এবার আমরা একটুখানি লাঞ্চ করব দুজনেই। আজকে বেচারা সৌরদীপ্তকে প্রচুর খাটতে হয়েছে। আমি ডাস্ট অ্যালার্জির জন্য আর ঘর ঝাড়পোছ করতে পারিনি, ওই করেছে। তো এবার আমরা একটুখানি লাঞ্চ করে নিই। কি খাবো আমরা এখন? চাউমিন খাবো। সেই দেখতে হয়েছে। আমি খাই। কোল্ড ড্রিঙ্কস, চাউমিন, অনেকদিন পর আজকে চাউমিনটা বানিয়ে। তো আমি 3টে প্রোডাক্ট কিনেছিলাম মাঝখানে, যেটা তোমাদেরকে দেখাতে ভুলে গেছি। নায়কা থেকে কিনেছিলাম, নায়কার একটা স্টোর থেকে, আউটলেট থেকে। তো এই 3টে প্রোডাক্ট আমি কিনেছি। আই গেস হয়তো তোমরা আমাকে ইউজ করতে দেখেছিলে এইটা বার্থডে ব্লগে। তো এই 3টে তোমাদেরকে ভাবলাম একবার দেখিয়ে নিই। তো প্রথমেই কিনেছি হচ্ছে, অবভিয়াসলি আমি গেছি কিনতে, আর লিপ প্রোডাক্টস কিনবো না সেটা তো হয় না। তো আমি সবার আগে নিয়েছিলাম হচ্ছে এটা হচ্ছে চায়। এই কালারটা সত্যি খুব ভালো। মাকে আমি এই কালারটা বার্থডের দিনকে পরিয়েছিলাম। তো মা যেহেতু ফেয়ার স্কিন টোনের, মাকে খুব ভালো লাগছিল, নিউড লাগছিল। বাট আমার ক্ষেত্রে এটা নিউড লাগে না, এটার কালারটা বেসিক্যালি ডার্ক, বাট এটা জানি না কেন লিপসে কিন্তু ডার্ক পে অফ করে না। আরেকটা সমস্যা যেটা আমার মনে হয়েছে, মানে লিপস্টিকটা ভালো, আমি বলছি না যে লিপস্টিকটা খারাপ, লিপস্টিকটা নো ডাউট ভালো। একটু পরে খুবই লাইট ওয়েট, মানে খুবই পাতলা লাইট ওয়েট। তো এটা কিছুক্ষণ পরে যখন ড্রাই হয়ে যাবে কালারটাও আরেকটু চেঞ্জ হয়ে যায়। বাট সামহাও এটার যে অ্যাপ্লিকেটারটা, এটা আমার পছন্দ হয়নি। এটার প্রাইস নিয়েছে হচ্ছে
699। তো 699 যখন আমি একটা কোনো ব্র্যান্ডকে দিচ্ছি, স্পেশালি নায়কার মতো ব্র্যান্ড যে প্রথমে শুরু করেছিল অ্যাফোর্ডেবল প্রোডাক্টস দিয়ে, তারপরে প্রত্যেক কটা প্রোডাক্টসই এখন প্রায় অলমোস্ট 500 অ্যাবাভ, তো সেখানে যখন আমি আজকে অলমোস্ট একটা 700 টাকা দিচ্ছি একটা লিপস্টিকের জন্য, তো সেটার অ্যাপ্লিকেটার কিন্তু অনেক বেশি স্ট্রং হওয়ার দরকার লাগে। আর যখন আমি অ্যাপ্লাই করছি তখন ওই ফিলটা আসার ব্যাপার থাকে যে আমি লিপস্টিকটা অ্যাপ্লাই করছি ঠিকঠাক করে যেন আমি শেপ আউট করতে পারি লিপস্টিকের, মানে লিকুইড লিপস্টিকের টিপটা দিয়ে লাইনটাকে লিপের। তো ওই ক্ষেত্রে আমার মনে হয়েছে যে এটার যে টো ফোটটা যেটা দিয়ে অ্যাপ্লাই করছি আমরা লিকুইড লিপস্টিকটা, সেটা খুব একটা স্ট্রং নয় আর খুব একটা প্রমিনেন্ট নয়, মানে আমার খুব একটা প্রপার লাগেনি, মানে খুবই নড়বড়ে লেগেছে, পাতলা লেগেছে। এটার পরে যেটা আমি নিয়েছিলাম সেটা হচ্ছে, যেটা আমার খুব দরকার ছিল, সেটা হচ্ছে একটা আইব্রো মাস্কারা। তো আমি এর আগে আইব্রো মাস্কারা ইউজ করেছি অনেকগুলো। এর আগে সবার প্রথমে আমি ইউজ করেছি অ্যানাস্তেশিয়া বেভারলি হিলস, যেটা অসম্ভব ভালো। তারপরে ইউজ করেছি হচ্ছে তোমাদের হুডা বিউটিও ভীষণ ভীষণ ভালো। আর এটা ছাড়া এখন যেটা নিলাম, এখন আমি অতটা দামে ইনভেস্ট করতে এই মুহূর্তে চাইনি, সেই কারণের জন্যই আমি কম নিয়েছি, কম বাজেটের নিয়েছি। তো আমি যেটা নিয়েছি সেটা নায়কারই। এটার আগেন দ্য প্রাইস ইজ 699, মানে 700 অলমোস্ট। তো এইটা আমি নিয়েছিলাম, এটাও নায়কার। ইউজ একটু করিয়ে নিই, তো একটু পরে চা খেতে বেরোবো, তো একটু ইউজ করিনি। তো এইটা না, এটা আমার খুব ইজি গোয়িং মনে হয়। কেন মনে হয় সেটাও বলছি। আমি যখন আইব্রো প্লাগ করি, আইব্রো প্লাগ করার পরে আমার আইব্রোটা যেহেতু টাচউড একটু ঠিক, তো সেই কারণে আমার সবসময় আইব্রো ফিলার্স ইউজ করতে ভালো লাগে না। আইব্রো ফিলার্স ইউজ করলে মনে হয় যে ব্যাপারটা খুবই এক্সেসিভ হয়ে যাচ্ছে। সেই কারণের জন্য আমার মনে হয় যদি একটা এরকম আইব্রো মাস্কারা থাকে যেটা খুব লাইট হ্যান্ডেডলি ফিল আপ করা যেতে পারে, তাহলে এরকম কিছু জিনিস দিয়ে, মানে জাস্ট ফর দ্য রেগুলার ইউজ আমি বলছি, রেগুলার ইউজের জন্য যে কোনো মোমেন্টে যে কোনো কিছুতে আমি জাস্ট একটা টাচ আপ করে, আমি যদি কিছু নাও ইউজ করি, আমি জাস্ট টিন্ট, ব্লাশ অন, আইব্রো মাস্কারা, আইল্যাশ মাস্কারা আর লিপস্টিক, এই 5টা জিনিস দিয়ে আমি গো অন করে যেতে পারবো। এটার পর নিয়েছিলাম হচ্ছে এটা একটা লিপ অয়েল বেসিক্যালি। এটার প্রাইস নিয়েছিল 599। তো এটা হচ্ছে চেরি কাস্টার্ড এটার নাম। তো এইটা আমি নিয়েছিলাম। এইটার কালারটা এখন এটার আমি অ্যাপ্লাই করছি না, কারণ যেহেতু আমি করে ফেলেছি। এটা না অনেকটা একটুখানি পিচ পিঙ্ক টাইপের, দেখো খুব পিচ পিঙ্ক টাইপের একটা কালার, খুব ভালো কালার। 3টে কালার আমাকে শো করেছিল, একটা হচ্ছে ফুশিয়া পিঙ্ক, একটা পিচ পিঙ্ক, আর আরেকটা অনেকটা ক্যারামেল কাস্টার্ডের মতো মানে কালার। তো আমার মনে হয়েছিল এটা ভালো, এরপর ইচ্ছা আছে ক্যারামেল কাস্টার্ডটা নেওয়ার। তো এই 3টে প্রোডাক্ট আমি নিয়েছিলাম, ভাবলাম তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। আর এই ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে পরের আরেকটা ভিডিওতে আবার দেখা হবে। সবাই খুব ভালো থেকো, খুব ভালো রেখো, অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কেমন লাগছে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলো না। পরের ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।